হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। আজকে আমরা গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর সূত্র বুঝি এই অধ্যায়ের 7 এবং 8 নম্বর সমস্যার সমাধান করব। তো আমাদের অনুসরণী 7 নম্বরের প্রশ্নটা এরকম: কাগজ কেটে 2 সেন্টিমিটার ধার বিশিষ্ট বর্গাকার টাইলস বানাও, তারপর নিচের চিত্রের মতো আঠা দিয়ে টাইলসগুলো বসাও। এখানে উদ্দীপকে 4টা চিত্র দেওয়া আছে। আমরা যে চিত্রগুলো একটু খেয়াল করি, প্রথম চিত্রে একটি টাইলস আছে, দ্বিতীয় চিত্রে আছে 5টা, তৃতীয় চিত্রে 9টা আছে, চতুর্থ চিত্র হচ্ছে 13টা। তো আমরা যদি খেয়াল করি যে দুইটা চিত্রের মধ্যে পার্থক্য দেখি, তাহলে দুইটা চিত্রের মধ্যে টাইলসের পার্থক্য হচ্ছে 4টা। অর্থাৎ চিত্রের সংখ্যা বাড়ার সাথে সাথে টাইলসের সংখ্যা 4টি করে বেড়ে যাচ্ছে। এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে পরবর্তী চিত্রটি বানাও, সেটা হচ্ছে ক প্রশ্ন, এবং খ প্রশ্ন হচ্ছে চিত্রগুলো টাইলসের সংখ্যা হিসেব করে নিচের ছকটি পূরণ করো। এখানে একটা ছক দেওয়া আছে, ছকটা পূরণ করতে হবে 1 থেকে 10 পর্যন্ত। গতে বলা হচ্ছে চিত্র টাইলসের সংখ্যাকে একটি সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করো, এবং শেষে যে প্রশ্ন ঘ, সেখানে বলা হয়েছে গ্রাফ পেপারের এক্স অক্ষ বরাবর চিত্র এবং ওয়াই অক্ষ বরাবর টাইলসের সংখ্যা ধরে ছকের উপাত্তের লেখচিত্র অঙ্কন করো। তাহলে আমাদের এখন 7 নম্বর প্রশ্ন থেকে লেখচিত্র অঙ্কন করা শুরু করতে হবে। আমরা পরবর্তী চিত্র যদি ক নাম্বার প্রশ্নের সমাধানে যদি আসি, তাহলে এভাবে আমরা লিখবো যে 4টি চিত্রকে আমরা আগে পার্থক্যগুলো দেখবো যে পার্থক্য কত। তাহলে পরবর্তী চিত্রটা হবে আমরা 13 সাথে আরো 4 যোগ করে দিব। তো চিত্রগুলো যদি আমি খেয়াল করি যে প্রতিটা চিত্রে, অর্থাৎ দ্বিতীয় চিত্র থেকে শুরু করে আমি যদি কমন হিসাবে ধরি মাঝখানের অংশটা, তাহলে কমন অংশ বাদে এখানে একটা একটা করে আছে চারপাশে। এখানে মাঝখানের কমন অংশ বাদে 2টা করে আছে, মাঝখানে কমন অংশ বাদে এখানে হচ্ছে চতুর্থ চিত্রে 3টা করে আছে। তাহলে অবশ্যই আমার পরবর্তী চিত্রে মাঝখানে কমন অংশ বাদে 4টা করে অংশ থাকবে, অর্থাৎ প্রত্যেক পাশে 4টা করে টাইলস। তাহলে এভাবে আমরা পরবর্তী চিত্র এঁকে ফেললাম। এবার খ নাম্বার দেখি, চিত্রগুলো টাইলসের সংখ্যা হিসাব করে নিচে ছক পূরণ করতে হবে। তাহলে যেহেতু চিত্র বাড়ার সাথে সাথে টাইলসের সংখ্যা 4টি করে পাচ্ছে, তো আমরা প্রতিবার 4 যোগ করে করে পরবর্তী চিত্র টাইলসের সংখ্যা কতগুলো হবে সেটা বের করে ছক পূরণ করব। প্রথম চিত্রে 1টি, দ্বিতীয় চিত্রে 5টি, তৃতীয় চিত্রে 9টি, চতুর্থ চিত্রে 13টি, এভাবে পঞ্চম চিত্রে 17টি, অর্থাৎ 13 সাথে 4 যোগ, আবার 17 সাথে 4 যোগ করে ষষ্ঠ চিত্রে 21টি, এভাবে আমরা বসিয়ে ফেললাম 25, 29, 33 এবং 37, অর্থাৎ দশম চিত্রে আমি পেয়ে গেলাম 37টি টাইলস। এখন বলা হয়েছে চিত্র ও টাইলসের সংখ্যাকে একটি সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করো। এখন সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমাদের প্রথমে n তম পদের সূত্র খেয়াল করতে হবে। আমরা যেভাবে মানগুলো বের করি, অর্থাৎ প্রথম চিত্রে টাইলসের সংখ্যা 1টি, দ্বিতীয় চিত্রে 5টি, তৃতীয় চিত্রে 9টি এবং চতুর্থ চিত্রে 13টি। এখন এই সাধারণ সূত্রটা কি হবে, সংখ্যাগুলো কিভাবে হিসাব করব, সেটা আমরা বের করার আগে প্রথমে আমাদেরকে রাফ করে নিতে হবে যে n তম পদ মান কত আসে। আমাদের প্রথম পদ, এখানে প্রথম পদ হচ্ছে 1, টাইলসের সংখ্যা প্রথম চিত্রে 1টা, সাধারণ অন্তর হচ্ছে 4, যে কোনো পাশাপাশি দুটা পদের পার্থক্য হচ্ছে 4। তো 5 থেকে 1 বিয়োগ করেছি 4 হয়, বা 9 থেকে 5 বিয়োগ করলে 4। যেমনি যে কোনো দুটি পাশাপাশি পদের পার্থক্য 4, যে কোনো একটা বা দুটা দেখালেই হবে। তাহলে n তম পদ হচ্ছে a প্লাস n বিয়োগ 1 ইন্টু d। তো সেক্ষেত্রে a এবং d এর মান যদি বসিয়ে দিই, তাহলে আমরা পাই 4 এর সাথে n গুণ করলে 4n, আর 4 এর সাথে 1 গুণ করলে 4, -4, -4 থেকে 1 চলে গেলে -3, অর্থাৎ n তম পদের মান হচ্ছে 4n বিয়োগ 3। এখন এই n এর জায়গায় আমরা 1, 2, 3, 4 ইত্যাদি বসিয়ে দিলে আমরা যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চিত্র যে টাইলসের সংখ্যা সেটার জন্য সাধারণ সূত্র পেয়ে যাই। আমরা এভাবে বসিয়ে দিয়েছি n এর জায়গায় 4 গুণন 1 হচ্ছে 4, বিয়োগ 3 বিয়োগ করলে 1 পাওয়া যায়, 4 গুণন 2 হচ্ছে 8, 3 বিয়োগ করলে 5 পাওয়া যায়। এভাবে
3 4 12 থেকে 3 বিয়োগ করলে 9 এবং 4 4 16 থেকে 3 বিয়োগ করলে 13। এভাবে আমরা যে কোনো পদের মান বের করতে পারি। তো এইভাবে n তম চিত্রে টাইলসের সংখ্যা হবে 4n বিয়োগ 3 এবং এটাই হচ্ছে এই টাইলসের যে ধারা, এই ধারার জন্য সাধারণ সূত্র বা নীতি। 4n বিয়োগ 3, যেখানে n এর মান হবে 1 2 3 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ যে কোনোতম চিত্রের ক্ষেত্রে টাইলসের সংখ্যা বের করার জন্য n এর মধ্যে তততম সংখ্যা বসিয়ে দিলেই হবে। যেমন 20তম চিত্রে n এর মান হবে 20, সেক্ষেত্রে আমার টাইলসের সংখ্যা হবে 4 20 80, 80 থেকে 3 বিয়োগ করলে 77। এবার আমরা তারপরের প্রশ্নে চলে যাব। তো তারপরের প্রশ্ন হচ্ছে যে গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর চিত্র এবং ওয়াই অক্ষ বরাবর টাইলসের সংখ্যা ধরে ছকের উপাত্তের লেখচিত্র অঙ্কন। এখন এই চিত্র নম্বরকে আমাকে বসাতে হবে এক্স অক্ষ বা আনুভূমিক অক্ষ বরাবর এবং টাইলসের সংখ্যাকে বসাতে হবে ওয়াই অক্ষ বা উলম্ব অক্ষ বরাবর। এখন চিত্র আঁকার আগে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে আগে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের কত ঘরের মান একক ধরতে হবে সেটাকে শিওর করতে হবে। আমি আমি যদি মানগুলো দেখি, এক্স অক্ষ বরাবর যে মানগুলো বসাবো অর্থাৎ চিত্র নম্বর, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 থেকে ক্রমান্বয়ে বাড়ছে। তো সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমরা দূরত্ব বজায় রাখার জন্য, অর্থাৎ সংখ্যাগুলো যেন পাশাপাশি বসতে পারে, এই জন্য আমরা 5 ঘর বা 4 ঘর বা 3 ঘর যে কোনো ঘর পর্যন্ত একক ধরতে পারি। ওয়াই অক্ষ বরাবর টাইলসের সংখ্যা যদি বসাই, তাহলে আমরা যদি মানগুলা দেখি 1 5 9 13 17 21, এটা আসলে নির্দিষ্ট কোনো সংখ্যার গুণিতক না। ফলে এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু সংখ্যা 37 পর্যন্ত আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এক ঘরের মান একক অথবা 2 ঘরের মান একক ধরতে পারি। তাহলে এখন আমরা যদি চিত্র দেখি, তো এইখানে আমি এক্সেলের সাহায্যে চিত্রটা আঁকা হয়েছে। তো এখানে এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গ ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর 1 বর্গ ঘর 1 একক ধরা হয়েছে। কিন্তু ছক কাগজে আঁকতে গেলে এক্স অক্ষ বরাবর 1 ঘর বরাবর 1 একক ধরলে এই সংখ্যাগুলো খুবই কাছাকাছি চলে আসে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, যে 5 এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘর 5 বর্গ ঘর সমান সমান 1 একক ধরবো, যাতে সংখ্যাগুলো খুব কাছাকাছি নিয়ে আসে এবং দেখতে সুন্দর হয়। ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 অথবা 2 বর্গ ঘর সমান সমান একক ধরে ফেলবো। যদি আমরা একক নির্ধারণ করে টাইলসের সংখ্যাগুলো বসাই, তাহলে এরকম একটা চিত্র পাওয়া যাবে। অর্থাৎ বিন্দুগুলো এমন ভাবে সমাপতিত হবে, তখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দিলেই একটা সরল রেখা পাবো, যেটা হবে এই প্রশ্নের জন্য লেখচিত্র। তো বিন্দুগুলোর অবস্থান বোঝার জন্য আমরা বিন্দুগুলো যোগ করিনি, তো বিন্দুগুলো যোগ করে দিলে লেখচিত্রটা পাওয়া যাবে। তো এবার আমরা 8 নাম্বার প্রশ্নে চলে যাব। তো 8 নাম্বার প্রশ্নে যে কাজটা করা হয়েছে, এখানে প্রশ্নে বলা আছে মন্দিরা কোনো এক শুক্রবার তার বাড়ির আঙিনায় 2টি সূর্যমুখী ফুলের চারা রোপণ করে। রোপণ করার সময় গাছ দুটির উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার ছিল। সে প্রতি সপ্তাহের একই সময়ে গাছ দুটির উচ্চতা পরিমাপ করে। মন্দিরা লক্ষ্য করে যে 10 সেন্টিমিটার উচ্চতার গাছটি প্রতি সপ্তাহে 2 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার উচ্চতার গাছটি প্রতি সপ্তাহে 1.5 সেন্টিমিটার অর্থাৎ 1.5 সেন্টিমিটার করে বৃদ্ধি পায়। তাহলে উদ্দীপক অনুযায়ী দেখা যাচ্ছে যে গাছটা প্রথমে ছোট ছিল 10 সেন্টিমিটার, সেটার বৃদ্ধির হার বেশি, অর্থাৎ প্রতি সপ্তাহে সেটা 1.5 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার করে বৃদ্ধি পায়। আর যে গাছটা শুরুতে বেশি উচ্চতা ছিল 15 সেন্টিমিটার, সেটার বৃদ্ধির হার কম, অর্থাৎ প্রতি সপ্তাহে সরি যেটা 10 সেন্টিমিটার উচ্চতার ছিল সেটা হচ্ছে প্রতি সপ্তাহে 2 সেন্টিমিটার করে বৃদ্ধি পায়।
আর যেটা হচ্ছে বেশি উচ্চতা ছিল 15 সেন্টিমিটার উচ্চতা, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে 1.5 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার করে বৃদ্ধি। যেহেতু ছোট গাছটার বৃদ্ধির হার বেশি, তাহলে বোঝাই যাচ্ছে এক সময়ে এই ছোট গাছটা বৃদ্ধি পেতে পেতে বড় গাছটা সমান হয়ে যাবে, এবং তারও পরবর্তী সময়ে ছোট গাছটার উচ্চতা বড় গাছের চেয়ে বেশি হয়ে যাবে, যেহেতু তার বৃদ্ধির হার বেশি। তো এখানে উদ্দীপক অনুযায়ী এইটুকু বোঝা যাচ্ছে। আমার মনে হচ্ছে যে পরবর্তী প্রশ্নে এই ধরনের কিছু একটা থাকতে পারে, যেন ছোট গাছটা বড় গাছকে অতিক্রম করে যায় বা সমান হয়। আমরা এবার প্রশ্নের মধ্যে যাই। প্রথমে বলা হয়েছে যে চারা গাছ দুটি রোপণের দিন থেকে 2 মাসের বৃদ্ধির একটি তালিকা তৈরি করো। রোপণের দিন থেকে 2 মাসের বৃদ্ধির তালিকা যদি তৈরি করি, তো বৃদ্ধিটা শুরু হয় 1 সপ্তাহ পরে। কারণ প্রথম সপ্তাহে উচ্চতা নির্ধারিত ছিল প্রথম ছোট গাছের জন্য 10 সেন্টিমিটার, বড় গাছের জন্য 15 সেন্টিমিটার। যেহেতু বৃদ্ধির তালিকা তৈরি করব, তাহলে পরবর্তী সপ্তাহ 1 সপ্তাহ পর থেকে আমি শুরু করব। তো সেক্ষেত্রে এক সপ্তাহ পর থেকে যদি শুরু করি, তাহলে উচ্চতা 1 সপ্তাহ পরে যার জন্য যতটুকু বৃদ্ধি পাওয়া দরকার ততটুকু হিসাব করে আমি শুরু করব। এখন এভাবে শুরু করেছি, 1 মাস হচ্ছে 4 সপ্তাহ, তাহলে 2 মাস হচ্ছে 8 সপ্তাহ। অর্থাৎ চারা গাছ দুটি 2 মাসের বৃদ্ধির তালিকা যদি আমি বের করি, তাহলে আমাকে 8 সপ্তাহ পর্যন্ত দেখাতে হবে। আচ্ছা, এখন আমরা ছকটা এভাবে তৈরি করেছি। চারা গাছ, প্রথম চারা গাছ যার প্রাথমিক উচ্চতা ছিল 10 সেন্টিমিটার, এবং দ্বিতীয় চারা গাছ যার প্রাথমিক উচ্চতা ছিল 15 সেন্টিমিটার। বিভিন্ন সপ্তাহে চারা গাছের বৃদ্ধির পরিমাণ সেন্টিমিটারে, সেটা হচ্ছে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহে, এভাবে হচ্ছে অষ্টম সপ্তাহ পর্যন্ত। তো প্রথম সপ্তাহে ছোট চারা গাছ যেটা 10 সেন্টিমিটার ছিল, সেটার উচ্চতা হচ্ছে প্রথম সপ্তাহে 12, যেহেতু 2 সেন্টিমিটার করে বৃদ্ধি পাবে। দ্বিতীয় সপ্তাহে তার উচ্চতা হবে 14 সেন্টিমিটার। এভাবে প্রতি সপ্তাহ পর পর 2 সেন্টিমিটার করে বাড়তে থাকবে, এবং শেষে অষ্টম সপ্তাহে তার উচ্চতা হবে 26 সেন্টিমিটার, অর্থাৎ 2 মাস পর তার উচ্চতা হবে 26 সেন্টিমিটার। অপরদিকে দ্বিতীয় চারা গাছ যেটার উচ্চতা ছিল প্রথমে 15 সেন্টিমিটার, এটা প্রথম সপ্তাহে তার উচ্চতা বৃদ্ধি পাবে 16.5 হবে। কারণ প্রতি সপ্তাহে তার উচ্চতা 1.5 হারে বৃদ্ধি পাবে, 1.5 সেন্টিমিটার হারে বৃদ্ধি পাবে। তাহলে প্রথম যদি 16.5 সেন্টিমিটার হয় প্রথম সপ্তাহ পরে, দ্বিতীয় সপ্তাহ পরে আরো 1.5 যোগ হবে, তাহলে হবে 18। এইভাবে পরবর্তী সপ্তাহে হবে 19.5, তারপরে হবে 21। এইভাবে বাড়তে থাকবে, অর্থাৎ প্রতি সপ্তাহ যাবে 1.5 সেন্টিমিটার করে যোগ করতে হবে, 1.5 সেন্টিমিটার করে যোগ করতে হবে, এবং এভাবে অষ্টম সপ্তাহে তার উচ্চতা হবে 27 সেন্টিমিটার। তো 2 মাস পরে তাদের উচ্চতার পার্থক্য হচ্ছে 1 সেন্টিমিটার, অর্থাৎ ছোট গাছটি প্রায় বড় গাছের সমান হয়ে যাচ্ছে। এখন খ নাম্বার প্রশ্নে চলে যাই। চলকের পরিচয় সহ চারা গাছ দুটির বৃদ্ধির পরিমাপকে গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করে। তো এখানে আসলে ধারা দুইটা পাওয়া যায়। প্রথম চারা গাছ যেটা 10 সেন্টিমিটার উচ্চতা ছিল প্রাথমিক উচ্চতা, সেটার জন্য একটা ধারা হবে। আবার দ্বিতীয় চারা গাছ যেটা 15 সেন্টিমিটার উচ্চতা ছিল, সেটার জন্য আরেকটা ধারা তৈরি করতে হবে। দুইটা ধারার ক্ষেত্রেই আমাকে আলাদা আলাদা গাণিতিক সূত্র প্রকাশ করতে হবে। তো খ নাম্বার যদি আমরা এভাবে শুরু করি, প্রথম চারা গাছের ক্ষেত্রে যার প্রাথমিক উচ্চতা 10 সেন্টিমিটার, প্রথম সপ্তাহ শেষে উচ্চতা হবে 12 সেন্টিমিটার, দ্বিতীয় সপ্তাহ শেষে 14 সেন্টিমিটার, এবং তৃতীয় সপ্তাহ শেষে 16 সেন্টিমিটার। এখন 12 সেন্টিমিটারকে আমরা কিভাবে পাবো? 2 × 1 + 10, 2 কে 2 আর 10 যোগ করলে 12, 2 × 2 + 10, তাহলে হবে দ্বিতীয় সপ্তাহের শেষে উচ্চতা 14 সেন্টিমিটার। এবং 16 সেন্টিমিটারের জন্য আমি পাবো 2 × 3 + 10, তাহলে 3 × 6 আর 10 হচ্ছে 16। তাহলে এই মানগুলো আমরা পেয়েছি মূলত n-তম পদের সূত্র থেকে, অর্থাৎ a যোগ n - 1 × d।
ওইখানে এর মান ছিল 2, এর মান ছিল প্রাথমিক যে উচ্চতা অর্থাৎ 12 এবং ডি এর মান হচ্ছে পার্থক্য হচ্ছে 2। তো আমরা যদি ওই সূত্রে এবং ডি এর মান বসিয়ে দিই তাহলে n তম পদের মান পাবো 2n যোগ 10। তো এভাবে যদি ধারা চলতে থাকে তাহলে n তম সপ্তাহ শেষে উচ্চতা হবে 2n যোগ 10, যেখানে n হচ্ছে সপ্তাহের সংখ্যা। অর্থাৎ যততম সপ্তাহ n এর মান তত বসিয়ে দিলেই তততম সপ্তাহে গাছের উচ্চতা কত সেটা পেয়ে যাবে। এবার আসি, তো এটা হচ্ছে প্রথম চারের ক্ষেত্রে গাণিতিক সূত্র বা নীতি অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে। এবার আসি দ্বিতীয় চারার ক্ষেত্রে। দ্বিতীয় চারা গাছের ক্ষেত্রে যার প্রাথমিক উচ্চতা ছিল 15 সেন্টিমিটার, প্রথম সপ্তাহ শেষে উচ্চতা হচ্ছে 16.5 সেন্টিমিটার, যেটা আমরা প্রায় 1.5 কে 1 দিয়ে গুণ করব। তো 1.5 কে 1 দিয়ে গুণ করে 15 যোগ করলে আমার যোগফল হচ্ছে 16.5। দ্বিতীয় সপ্তাহ শেষে উচ্চতা হবে 18 সেন্টিমিটার, 1.5 কে 2 দিয়ে গুণ করব তাহলে 3 হবে, 3 এর সাথে 15 যোগ করলে 18 হবে। তৃতীয় সপ্তাহ শেষে উচ্চতা হবে 19.5 সেন্টিমিটার, 1.5 কে 3 দিয়ে গুণ করব, গুণ করে আমি 15 যোগ করব তাহলে আমি 19.5 পাবো। এভাবে যদি চলতে থাকে তাহলে n তম সপ্তাহ শেষে উচ্চতা হবে 1.5n যোগ 15, যেখানে n হচ্ছে সপ্তাহের সংখ্যা। এখন এটা আমরা কিভাবে পেলাম? এটার মতো করেই n তম পদের মান বের করেছি, যেখানে প্রথম পদ হচ্ছে 16.5 এবং পার্থক্য সাধারণত ডি হচ্ছে 1.5। তাহলে এটা যখন আমি n তম পদের ক্ষেত্রে বসিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব n তম পদের মান হবে 1.5n যোগ 15। এভাবে আমি দ্বিতীয় চারের ক্ষেত্রেও গাণিতিক সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1.5n যোগ 15। এবার আমি তৃতীয় প্রশ্নে চলে যাই। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর সপ্তাহ এবং ওয়াই অক্ষ বরাবর চারা গাছ দুটির উচ্চতা ধরে প্রথম 3 মাসের উপাত্তের লেখচিত্র অঙ্কন। আমরা ক নং প্রশ্নে হচ্ছে প্রথম 2 মাস পর্যন্ত উচ্চতা বের করেছি, কিন্তু গ্রাফ পেপারে আমাকে 3 মাসের উপাত্তের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে আরো 1 মাস অর্থাৎ আরো 4 সপ্তাহের জন্য উচ্চতা বের করে নিতে হবে। তো আমি ছকের মধ্যে 3 মাসের উচ্চতা অর্থাৎ আরো 4টা বের করব, এটাকে প্রথমে তুলব, তুলে আরো 4টা বের করে তখন আমি গ্রাফ পেপারে মান বসানো শুরু করব। আমি এখন 8 এর ঘতে যদি যাই তাহলে আমি ছকের মধ্যে কি করলাম, 3 মাস পর্যন্ত অর্থাৎ 12 সপ্তাহ পর্যন্ত গাছগুলোর চারা গাছগুলোর উচ্চতা কত হয় সেটা বের করলাম। এখানে একটা খেয়াল করার মতো বিষয় যে এই 10 যখন হয় সপ্তাহ তখন উভয় চারার উচ্চতা সমান হয়ে যায় এবং সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। তারপরে সপ্তাহ 11 সপ্তাহ থেকেই প্রথম চারা যেটা ছোট ছিল 10 সেন্টিমিটার সেটার উচ্চতা হয়ে যায় 32 সেন্টিমিটার, আর দ্বিতীয় চারা যেটা 15 সেন্টিমিটার উচ্চতা ছিল 11তম মাসে তার উচ্চতা হয়ে যায় 31.5। অর্থাৎ ছোট চারাটা 11তম মাস থেকে বড় হয়ে যাচ্ছে এবং 12তম সপ্তাহে আরো বড় হয়ে গেছে 34 সেন্টিমিটার এবং ছোট 15 সেন্টিমিটার চারা যেটা আগে বড় ছিল সেটা হয়ে গেছে 33 সেন্টিমিটার। অর্থাৎ দশম সপ্তাহে এসে চারা গাছ দুটির উচ্চতা সমান হয়ে যায়, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। এখন গ্রাফ পেপারে যদি আমি এই মানগুলো বসাতে চাই তার আগে আমাকে ঠিক করতে হবে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কত ঘরের মান একক ধরব। এখন আমি যদি খেয়াল করি যে যেহেতু আমার এখানে দুইটা লেখচিত্র পাওয়া যাবে অর্থাৎ ধারা হচ্ছে দুইটা, তাহলে এক্স অক্ষ বরাবর যদি সপ্তাহগুলো আমি বসাই তাহলে এক্স অক্ষের মানগুলো হচ্ছে এক্স এর সপ্তাহের মানগুলো হচ্ছে 1 2 3 4 অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত একক ধরবো, যেমন 5 ঘর সমান যদি একক ধরি তাহলে আমি সংখ্যাগুলো সুন্দর মতো বসাতে পারি এবং তারা একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে, ফলে দেখতে সুন্দর হবে। আর 1 ঘর সমান একক ধরলে সংখ্যাগুলো খুব ঘন সন্নিবিষ্ট হয়ে যাবে, ফলে সেগুলো চাপাচাপি করে বসাতে হবে। এই জন্য আমরা 5 ঘর বা 10 ঘর পর্যন্ত যদি একক ধরি তাহলে সুবিধা, 5 ঘর ধরলেই সুবিধা হবে এক্স অক্ষ বরাবর
প্রতি 5 ঘর সমান সমান একক ধরলে সুবিধা। ওয়াই অক্ষ বরাবর একক ধরবো। এখন ওয়াই অক্ষ বরাবর দুইটা যেহেতু লক্ষ্যচিত্র হবে, তা আমি দুইটার মানের সাথে একটু সমন্বয় করে নিতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথম চারের ক্ষেত্রে আমি যদি উচ্চতা খেয়াল করি 12, 14, 16, 18 এভাবে বাড়ছে, অর্থাৎ এগুলো হচ্ছে 2 এর গুণিতক। আবার দ্বিতীয় চারের ক্ষেত্রে যদি আমি উচ্চতা খেয়াল করি 16.5, 18, 19.5, 21, অর্থাৎ একবার হচ্ছে দশমিক ভগ্নাংশ, আরেকবার হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আবার দশমিক ভগ্নাংশ, স্বাভাবিক সংখ্যা। আবার দশমিক ভগ্নাংশগুলো যদি আমি খেয়াল করি, প্রতিবারই শেষে আছে 0.5, 0.5, যেমন 16.5, 19.5, 22.5। তাহলে এখন আমি যদি ওয়াই অক্ষ বরাবর এক ঘরের মান একক ধরি, তাহলে এই 0.5 যেগুলোর মধ্যে আছে, যেমন 16.5, 19.5, দশমিক ভগ্নাংশের মানগুলো বসাতে গেলে আমাকে দুই দাগের মাঝখানে বিন্দু বসাতে হবে। তো সেটা একটা ঝামেলার বিষয়, কারণ সেক্ষেত্রে সংখ্যাটা ঠিক মাঝখানে নাও পড়তে পারে, যেহেতু হাতে কাজটা করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি, ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই ঘরের মান যদি একক ধরি, তাহলে এরকম দুইটা ঘরের মান যদি এক হয়, তাহলে ঠিক এক ঘরের মান হবে 0.5, অর্থাৎ 0.5। তখন আবার এই দ্বিতীয় চারার ক্ষেত্রে উচ্চতাগুলো বসাতে কোনো ঝামেলাই হবে না, কারণ 16.5-এর ক্ষেত্রে আমি কি করব, 33 ঘরের মধ্যে গিয়ে বসাবো। কারণ হচ্ছে 16 হচ্ছে, যেহেতু দুই ঘরের মান একক ধরেছি, তাহলে 16-র জন্য যাব 32, আর 0.5-এর জন্য আরো এক ঘর যাব, তাহলে 33 ঘর বসালেই 16.5 পেয়ে যাবে। তো এভাবে আমাকে ওয়াই অক্ষ বরাবর দুই ঘরের মান যদি একক ধরি, তাহলে 33তম মানের জন্য আমাকে কি করতে হবে, 66 ঘর পর্যন্ত যেতে হবে। তাহলে আমার ছক কাগজে ওয়াই অক্ষের উচ্চতা এমন ভাবে রাখতে হবে যাতে করে 66 ঘর পর্যন্ত আমি পাই। একইভাবে প্রথম চরের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 34, তো তার ক্ষেত্রে দ্বিগুণ পরিমাণ জায়গা থাকতে হবে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ সেক্ষেত্রে 65 ঘর পর্যন্ত থাকতে হবে যদি আমি ওয়াই অক্ষ বরাবর দুই ঘরের মান একক ধরি। এবার আমি একটা অনলাইনে লেখচিত্র দেখব। সেখানে ওয়াই অক্ষ বরাবর আমি লিখেছি হচ্ছে চারার বৃদ্ধি, এক্স অক্ষ বরাবর লিখেছি সপ্তাহ। তো প্রথম চারার ক্ষেত্রে আমি যে বিন্দুটা নির্ধারণ করছি সেটা হচ্ছে সবুজ রঙের যে বিন্দুটা, এবং দ্বিতীয় চারার ক্ষেত্রে হচ্ছে এরকম বক্স থাকে। যেহেতু এটা অনলাইনে তৈরি করা হয়, তো সেই ক্ষেত্রে এই চিত্রগুলো এরকম আসে। এখন প্রথম চারা এবং দ্বিতীয় চারা যদি আলাদা করে দেখাই, তো এখানে শুধু প্রথম চারাটা দেখানো হয়েছে, যেখানে মানগুলো দেখানো হয়েছে 12, 14, 16, 18, 20, 22 এভাবে হচ্ছে 34 পর্যন্ত। আমি যদি দ্বিতীয় চারার ক্ষেত্রে দেখি, তাহলে মানগুলো হচ্ছে 16.5, 18, 19.5, 21 এভাবে যেতে যেতে হচ্ছে 33 পর্যন্ত। তো এইখানে হচ্ছে আমি লেখচিত্রটা অঙ্কন করেছি, অর্থাৎ বিন্দুগুলো যোগ করেছি এবং সেই সাথে বিন্দুগুলোর মান বসিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, যদিও গ্রাফ পেপারে এই মানগুলো বসানোর প্রয়োজন নাই। এখন এই মানগুলো বসানোর কারণ হচ্ছে যে যাতে করে বোঝা যায় যে বিন্দু দুইটা কোন জায়গায় ছেদ করে, অর্থাৎ বিন্দু দুইটা কোন সরলরেখা দুইটা কোন জায়গায় ছেদ করে এবং মিলিত হচ্ছে। অর্থাৎ লেখচিত্রগুলো এখানে দেখা যাচ্ছে যে 30 যখন হয় উচ্চতা, তখন পরস্পর মিলিত হচ্ছে এবং তখন সময় হচ্ছে 10 সপ্তাহ। অর্থাৎ দুইটা লেখচিত্র আমি আঁকবো এবং লেখচিত্র দুইটা পরস্পর মিলিত হবে বা ছেদ করবে। ছেদবিন্দুটা হচ্ছে যখন 10 সপ্তাহে এবং 30 সেন্টিমিটার উচ্চতা হয়। সেটা আমরা এই লেখচিত্র দেখে বুঝতে পারি। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলা হয়েছে যে লেখচিত্র থেকে গ্রাফ দুটির ছেদবিন্দু নির্ণয় করো এবং গাছ দুটির সাপেক্ষে ছেদবিন্দু দ্বারা কি বোঝায় ব্যাখ্যা করো। আমরা এবার আগের অংশে চলে যাই। লেখচিত্র থেকে গ্রাফ দুটির ছেদবিন্দু হলো 10 এবং 30, যেখানে 10 হচ্ছে ভুজের মান, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে মান, এবং ওয়াই অক্ষ বরাবর যে মান সেটা হচ্ছে কোটি এবং সেটা হচ্ছে 30।
তো ছেদবিন্দু বা স্থানাঙ্ককে সবসময় এইভাবে দেখাতে হয়, প্রথম বন্ধনীর ভিতরে এক্স অক্ষের মান এবং ওয়াই অক্ষের মানগুলো পাশাপাশি লিখে মাঝখানে কমা চিহ্ন দিতে হয়। এখানে বোঝানো হয়েছে যে এখানে বুঝ হচ্ছে x সমান সমান 10 এবং কোটি হচ্ছে y সমান সমান 30, অর্থাৎ x কমা y ওটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঢেকে সমান সমান দিয়ে এই বিন্দুর মানটা বসাই দিই। গাছ দুটির সাপেক্ষে ছেদবিন্দু দ্বারা বোঝায় যে দশম সপ্তাহে গাছ দুটির উচ্চতা সমান হয় এবং তা হলো 30 সেন্টিমিটার। অর্থাৎ আমরা যদি দেখি যে 30 সেন্টিমিটার যখন উচ্চতা হয় দশম সপ্তাহে, তখন গাছ দুটি অর্থাৎ লেখচিত্র দিয়ে পরস্পর সমান হয়। তখন লেখচিত্র দুটি পরস্পর ছেদ করে, তখন আমরা বুঝতে পারি যে গাছ দুটি দশম সপ্তাহে গিয়ে সমান উচ্চতায় পড়ে। সেটা আমরা ছক থেকেও দেখতে পারি, যেমন দশম সপ্তাহে এসে গাছ দুটি চারা গাছ দুটির উচ্চতা সমান, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। তো আবার লেখচিত্র থেকেও আমরা সেটা বুঝতে পারি। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে উওতে বলা হচ্ছে যে খ থেকে প্রাপ্ত গাণিতিক সূত্র সমাধান করে গ এর গ্রাফের ছেদবিন্দুর সঠিকতা যাচাই। এখন ঘ এর গ্রাফের ছেদবিন্দু সঠিকতা যদি আমাকে যাচাই করতে হয়, তাহলে খ থেকে আমি যে গাণিতিক সূত্র পেয়েছিলাম ওইখানে ছেদবিন্দুর সঠিকতা যাচাই করতে হলে আমাকে n এর মান বসাইতে হবে 10, যেহেতু ছেদবিন্দুটা ছিল 10 এবং 30, ভুজ ও কোটি ছিল 10 30। তো n এর মান যদি আমি 10 বসাই, অর্থাৎ n যেহেতু সপ্তাহ নির্দেশ করে, তাহলে এখানে 10 হচ্ছে x বরাবর যে মান অর্থাৎ সপ্তাহ। দশম সপ্তাহে গাছ দুটির উচ্চতা হয় 30 সেন্টিমিটার, এই ছেদবিন্দু থেকে যেটা বোঝা যায়। n এর মান যদি আমি 10 বসাই, তাহলে যদি টোটাল মানটা 30 আসে, তাহলেই আমার গ্রাফের ছেদবিন্দুর সঠিকতা যাচাই হয়ে যায়। তো এটা উভয় চারার জন্য আলাদা আলাদা ভাবে দেখাতে হবে। সেক্ষেত্রে আমি যে কাজটা করেছি, খ থেকে প্রাপ্ত গাণিতিক সূত্র n এর মান 10 বসালে যদি মোট মান 30 পাওয়া যায়, তাহলে গ এর গ্রাফের ছেদবিন্দুর সঠিকতা যাচাই হবে, কারণ গ এর গ্রাফ দুটির ছেদবিন্দু ছিল 10,30। এখন খ থেকে পাই প্রথম চারার ক্ষেত্রে n তম সপ্তাহে উচ্চতা ছিল 2n যোগ 10, 2n যোগ 10। এখন n এর মান যদি আমি 10 বসাই, তাহলে দশম সপ্তাহে উচ্চতা হবে 2 গুণন 10 যোগ 10, সেক্ষেত্রে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 30 সেন্টিমিটার। একইভাবে দ্বিতীয় চারার ক্ষেত্রে যদি আমি লিখি যে n তম সপ্তাহে উচ্চতা ছিল 1.5n যোগ 15, এখন n এর মান যদি আমি 10 বসাই, তাহলে দশম সপ্তাহে উচ্চতা হবে দ্বিতীয় চারার ক্ষেত্রে 1.5 গুণন 10 যোগ 15 এবং ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 30 সেন্টিমিটার। অর্থাৎ উভয় চারার ক্ষেত্রেই n এর মান 10 বসালে মোট মান পাচ্ছি 30 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে আমার লেখচিত্র অনুযায়ী আমি যে ছেদবিন্দু পেয়েছি 10 এর জন্য 30, অর্থাৎ 10 সপ্তাহের জন্য 30 সেন্টিমিটার উচ্চতা। আমি যদি খ থেকে যে সূত্র পেয়েছিলাম গাণিতিক সূত্র, সেটার ক্ষেত্রেও যদি n এর মান 10 বসাই, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি 30 সেন্টিমিটার। অর্থাৎ গ এর গ্রাফের ছেদবিন্দুর সঠিকতা যাচাই করা হলো। তো এভাবে আমরা গ এর গ্রাফের ছেদবিন্দুর সঠিকতা যাচাই করতে পারি এবং 8 নং প্রশ্নের সবগুলো প্রশ্নের উত্তর সমাধান করতে পারি। তো আজকের সেশনে এইটুকুই। তো ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।